আমরা আলোচনা করছিলাম হচ্ছে চ্যাপ্টার 4 নিয়ে। আজকেও চ্যাপ্টার 4টা নিয়ে আলোচনা করব, তবে চ্যাপ্টার 4টা শেষ করে দেব। ঠিক আছে, আজকে মূলত চ্যাপ্টার 4 শেষ করে ফেলবো। আমাদের এখানে যে টপিকস গুলো থাকবে খুব বেশি লাগবে না সময়। টেবিল তৈরি করা 277। আশা করি আমাদের এই চ্যাপ্টারের মেজর জিনিসগুলো শেষ। হ্যাঁ, আজকে যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে খুব সামান্য কিছু জিনিস বাকি আছে, খুব বড় কিছু বাকি নেই। আশা করি আপনারা সবাই সাথে আছেন। শুরু করছি। আমরা গতদিন আলোচনা করেছিলাম কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় এটা সম্পর্কে, এবং টেবিলের কিভাবে কলাম স্প্যান করতে হয়, কিভাবে রো কে স্প্যান করতে হয়, এগুলো সম্পর্কে শিখেছি। আজকে আর সেগুলো নিয়ে আলোচনা করব না। আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে জানান, তাহলে হয়তো কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এই পর্যন্ত পড়েছিলাম, হ্যাঁ, যে একটা ফরম্যাটিং নিয়ে, এই যে সাইড বার, তারপরে কন্টেন্ট এরিয়া, হেডার, হ্যাঁ, ফুটার, এই এরিয়াগুলো নিয়ে আজকে জানবো যে কোনটা আসলে কি এইচটিএমএল এর যে ফ্রেম, এটা সম্পর্কে আজকে মূলত জানবো। চলুন শুরু করা যাক। আপনাদের লেকচার শুরু করছি আমি। এইচটিএমএল এর যে ফ্রেম নিয়ে আলোচনা করছিলাম সেটা কিরকম দেখুন। এ পর্যন্ত আমরা যতগুলো এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করেছি তা ব্রাউজারে প্রদর্শিত হওয়ার সময় মনিটরের সম্পূর্ণ স্ক্রিন জুড়েই প্রদর্শিত হয়েছে। তার মানে কি, যে একটা মনিটরে যতটুকু স্ক্রিন ততটুকু জুড়েই ডকুমেন্টগুলো প্রদর্শিত হয়েছে, অর্থাৎ ডকুমেন্টটি ব্রাউজারের পুরো উইন্ডোটি দখল করে রেখেছিল। হুম, ব্রাউজার উইন্ডোতে একসাথে কেবলমাত্র একটি ডকুমেন্টকেই প্রদর্শিত হতে দেখেছি। এবার চাচ্ছি ব্রাউজার উইন্ডোতে একসাথে একাধিক ডকুমেন্ট উপস্থাপন করতে। ফ্রেম ব্যবহার করে একই ব্রাউজার উইন্ডোতে একাধিক এইচটিএমএল ডকুমেন্ট প্রদর্শন করতে পারা যায়। প্রতিটি ডকুমেন্টকে বলা হয় ফ্রেম, এবং একটি ফ্রেম অপর ফ্রেম থেকে স্বাধীন। ফ্রেম তৈরির মূল উদ্দেশ্য হল ব্রাউজার উইন্ডোকে একাধিক স্বাধীনভাবে ভাগ করে প্রত্যেক ভাগে পৃথক পৃথক স্বাধীন ব্রাউজার উইন্ডোর মতো করে প্রদর্শন করা। ঠিক আছে, এক কথায় আমি সহজে বলি, সেটা হচ্ছে একটা ওয়েব পেজ তৈরি করব যার ভিতরে বিভিন্ন সেকশনে বিভিন্ন ডকুমেন্ট আমি প্রদর্শন করব। মাল্টিপল ডকুমেন্টস প্রদর্শন করার জন্য আমরা একটা পেজের বিভিন্ন সেকশন তৈরি করব। এই যে দেখুন, ফ্রেম ব্যবহার করা হয়েছে কেন, এটা সুবিধা বলা হয়েছে যে ফ্রেমের মাধ্যমে যেটা হয়, ফ্রেম ব্যবহারের কিছু সুবিধা এখানে আলোচনা করা হয়েছে। দেখুন, ফ্রেমের মাধ্যমে ব্রাউজার উইন্ডোকে এক একটি স্বতন্ত্র ভাগে ভাগ করে এবং উইন্ডোর এই বিভক্তি অংশগুলোর প্রত্যেকটি একটি একটি করে স্বতন্ত্র এইচটিএমএল ডকুমেন্ট প্রদর্শন করে। অর্থাৎ ফ্রেম একই সাথে একই ব্রাউজার উইন্ডোতে বিভিন্ন বা একাধিক এইচটিএমএল ডকুমেন্ট উপস্থাপনার সুযোগ দিচ্ছে, এবং প্রত্যেকটি ফ্রেমকে রিসাইজ এবং পৃথকভাবে স্ক্রল করা যায়। ব্রাউজারের উইন্ডোকে কয়েকটি ভাগে ভাগ করে এক ভাগকে সূচিপত্র হিসাবে ব্যবহার করা যায় এবং অন্য ভাগে ডকুমেন্টের বিষয়বস্তু তুলে ধরা যায়। তার মানে কি, আমরা বিভিন্ন ভাগে ভাগ করে আমরা এই কাজটা করতে পারবো। বইয়ের মতো করে চিন্তা করা হলো যে সূচিপত্র, আর এক ভাগে ডকুমেন্টটা পুরাপুরি দেখানো হলো। এরপরে কি বলা হচ্ছে দেখুন, ফ্রেম ব্যবহারের কিছু অসুবিধাও আছে। সেটা কেমন? ফ্রেম ব্যবহারের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে সব ব্রাউজার এটা প্রদর্শন করতে সক্ষম নয়। তারপর কি, ওয়েব পেজটি যেখানে প্রদর্শিত হবে সেই উইন্ডোর মাপ জানা না থাকলে প্রত্যেকটি ফ্রেমের জন্য সঠিক মাপ নির্ধারণ করা খুবই কষ্টকর। এটা কি, সেটা হচ্ছে যে এক একটা ব্রাউজার এক এক রকমের সাইজের ফ্রেম দেখাতে পারে। সেক্ষেত্রে আপনি যদি একটা ফিক্সড ফ্রেমে তৈরি করে থাকেন তাহলে ওই ব্রাউজারের পুরোপুরি স্ক্রিন জুড়ে ওইটা থাকবে না। তাহলে সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। এটা দূর করারও কিছু নিয়ম আছে। হ্যাঁ, এটাও করা যায়, ঠিক করা যায়। কিছু কিছু সার্চ ইঞ্জিন ফ্রেমের বাইরে সিদ্ধান্তহীনতায় ভুগে, যার ফলে হয়তো ফ্রেমকৃত ওয়েবসাইটকে ইন্ডেক্স করতে পারে না। ফ্রেম ব্যবহারের ফলে পুরো পেজটি প্রিন্ট করতে দারুণ অসুবিধার সৃষ্টি হয়। আমরা ফ্রেম তৈরির কিছু মৌলিক বিষয়বলি আমরা এখানে শিখব। সেটা হচ্ছে যে একটি সাধারণ এইচটিএমএল ডকুমেন্টের কাঠামোতে দুইটি সেকশন থাকে। এক হচ্ছে যে হেড সেকশন, আর একটা হচ্ছে বডি সেকশন।
কিন্তু ফ্রেম দিয়ে তৈরিকৃত ওয়েব পেজে বডি সেকশন প্রয়োজন হয় না। এখানে কি হয়, বডি সেকশনের স্থানটি দখল করে নেয় ফ্রেম সেট। উইন্ডোকে বিভিন্ন ভাগে বিভক্ত করে একই সাথে বিভিন্ন HTML ডকুমেন্টকে প্রদর্শন করার জন্য এই ফ্রেম সেট কন্টেইনার ট্যাগ ব্যবহৃত হয়। এই যে এটা হচ্ছে ফ্রেম সেট, এটা এর ভিতরে আমি যা কিছু লিখব তা হচ্ছে আলাদা আলাদা ভাগে ভাগ করে ফেলবে। আর এই ট্যাগের অভ্যন্তরে শুধুমাত্র ফ্রেম এমটি ট্যাগ অথবা মধ্যবর্তী হিসাবে একটি ফ্রেম সেট ট্যাগ ব্যবহার করা যায়। হয় আমরা ফ্রেম এমটি ট্যাগটা ইউজ করব অথবা ফ্রেম সেট ট্যাগটা ব্যবহার করব এর ভিতরে। ঠিক আছে, আশা করি এতদিনে আপনারা প্র্যাকটিস করে সবকিছু ক্লিয়ার। এখন যে কোনো ট্যাগ বললে আপনারা বুঝতে পারেন, আমি এই জন্য আর খুব বেশি ডিটেলস আলোচনা করব না, এখন লাস্টের দিকে দ্রুত শেষ করব। এর জন্য দুটি অ্যাট্রিবিউট রয়েছে, একটি হচ্ছে রোস এবং অন্যটি হচ্ছে কলামস। ফ্রেম তৈরির জন্য সর্বক্ষেত্রে একাধিক রো বা কলাম নির্দেশিত হতে পারে, কারণ একটি রো বা একটি কলাম বৈশিষ্ট্য ফ্রেম হতে পারে না। অ্যাট্রিবিউট সহ ফ্রেম সেট ট্যাগটি লেখার সিনট্যাক্স হচ্ছে কিরকম দেখুন। ফ্রেম সেট রোস, এটা রো দেওয়া হচ্ছে লিস্ট অফ ভ্যালু, আর একটা হচ্ছে কলাম লিস্ট অফ ভ্যালু। এখানে বলা হলো যে এই যে লিস্ট অফ ভ্যালু, এখানে আমরা ভ্যালু দিয়ে দিব। আর এই যে কলাম এবং রো এর কতগুলো কলাম হবে কতগুলো রো হবে এটা আমরা দিতে পারবো এখানে। তারপরে ফ্রেমের সোর্স দিতে পারবো, কোন সোর্স থেকে সে আসবে এইটা এখানে দিতে পারবো, এই যে ফ্রেম সোর্স এই অংশে। তাহলে মোটামুটি ফ্রেম স্টার্ট এবং ফ্রেম এখানে ক্লোজ। এবার আমরা দেখি যে লিস্ট অফ ভ্যালু এর মানগুলো কমা দিয়ে ভাগ করে দেয়া হয় এবং এর মানগুলো পিক্সেল অথবা পার্সেন্টেজ দিয়ে নির্দেশ করে দেওয়া হয়। যেমন ফ্রেম সেট রোজ, দেখুন এখানে একটা মান বলা আছে যে 110 230 130, এটা হচ্ছে ফ্রেমের রোর মান বলা আছে। আরেকটা হচ্ছে ফ্রেম রোর কলাম রোজ, আবার আরেকটা কি করা হয়েছে 25% 50%, এইভাবেও মান বলা যায়। আপনি যদি রো এবং কলামের মান বলতে চান সেক্ষেত্রে আপনি এই প্যাটার্নে লিখতে পারবেন। আর ফ্রেম সেট হচ্ছে এই যে স্টার্ট, এখানে স্টার্ট এখানে ক্লোজ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে এখানে দেখুন ফ্রেম সেট এইভাবেও লেখা যায়, দুই রকম ওয়েতে লিখে দেখানো আছে। এরপরে আমরা HTML এর নকশা বা ফর্ম এটা সম্পর্কে জানবো। এটা আমাদের দরকার হয় কখন, সেটা হচ্ছে যে আমরা যখন একটা কোনো ফর্ম ক্রিয়েট করি, এটা এক্সামে অনেক সময় আসে, এই জন্য এটা আজকে শিখবো। সেটা হচ্ছে যে HTML এর ফর্ম সমূহ বিভিন্ন ধরনের ইউজার ইনপুট সিলেক্ট করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। আমরা একটা ইউজারের কাছ থেকে কিছু নিব, এই জন্য আমরা HTML এর ফর্ম এই ফরম্যাটটা ইউজ করব। ফর্ম হলো একটি এলাকা যা কোনো ফর্মের উপাদান বা এলিমেন্টগুলোকে ধারণ করতে পারে। ফর্ম এলিমেন্ট হলো এমন এক ধরনের এলিমেন্ট যা ব্যবহারকারীকে কোনো ফর্মের ভেতর তথ্য যেমন টেক্সট ফিল্ড, টেক্সট এরিয়া, ফিল্ড, ড্রপ ডাউন মেনু, রেডিও বাটন, চেক বক্স ইত্যাদি প্রবেশ করানোর সুযোগ দেয়। একটি ফর্মকে ট্যাগ দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে, যেমন দেখুন এই যে ফর্ম শুরু, ফর্ম শেষ, এর ভিতরে ইনপুট এলিমেন্টগুলো এখানে আমরা লিখব। এবার চলুন আমরা একটা ফর্মের বেসিক স্ট্রাকচার দেখি। সেটা কি দেখুন, সমস্ত কন্ট্রোলগুলোকে এই যে ফর্মের ভিতরে লেখা হয়ে থাকে, মূলত এই যে এই এরিয়াটুকুর ভিতরে, যে ফর্ম শুরু ফর্ম শেষ এর ভিতরে লেখা হয়। ধারণ করতে পারে, শুধু পারে না, কি পারে না, আরেকটি ফর্মকে ধারণ করতে, অর্থাৎ ফর্মের ভিতর ফর্ম তৈরি করা যায় না। একটা ফর্মের ভিতরে আপনি আরেকটা ফর্ম তৈরি করতে পারবেন না। এরপরে কি আছে, ট্যাগের অভ্যন্তরে অ্যাকশন এবং মেথড নামে দুটি অ্যাট্রিবিউট ব্যবহার করে নির্দেশ দিতে হয়। ফর্মের ফিল্ড তৈরির জন্য তিন ধরনের ট্যাগ ব্যবহৃত হয়, যথা টেক্সট এরিয়া, এক হচ্ছে যে আপনি টেক্সট লেখার জন্য, একটা হচ্ছে সিলেক্ট, আরটা হচ্ছে ইনপুট। ইনপুট ট্যাগটা তখনই ইউজ করা হয় যখন আপনার, দাঁড়ান একটু করে নি, আচ্ছা ইনপুট ট্যাগটা তখনই ইউজ করা হয় যখন আপনি আপনার ইউজারের কাছ থেকে কোনো কিছুকে ইনপুট নিবেন, এই ডিসিশনটা আপনি নিচ্ছেন। আরেকটা হচ্ছে সিলেক্ট, এটা কখন ইউজ করা হয়, এটি একটি কন্টেইনার ট্যাগ। এই ট্যাগ ব্যবহার করে পপ আপ মেনু অথবা স্ক্রলিং লিস্ট উভয় তৈরি করা যায়। এখানে
ডেটাকে নামকরণ করার জন্য নেম অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। এছাড়াও এখানে সাইজ, মেথড, মাল্টিপল অপশন, ভ্যালু, সিলেক্টেড অ্যাট্রিবিউট ব্যবহৃত হতে পারে। আর টেক্সট এরিয়াটা কেন ব্যবহার করব আমরা? এটা হচ্ছে যখন আমরা বড় কোনো এরিয়া নিতে চাচ্ছি, যার ভিতরে আমরা অনেক কিছু মতামত নিব বা কমেন্টস করতে পারবে একজন, সেই ক্ষেত্রে আমরা একজন ক্লায়েন্ট কমেন্টস করতে চাইলে অনেক কথাবার্তা সে মাল্টিপল লাইন লিখতে পারে। এই জন্য আমরা এই টেক্সট এরিয়া এইটা আমরা নিতে পারি। দেখুন এটি একটি কন্টেইনার ট্যাগ। এটা একটি ফর্মে এমন একটি ফিল্ড তৈরি করে যেখানে ব্যবহারকারী তথ্য প্রদানের জন্য একাধিক টেক্সট লাইন টাইপ করতে পারবে। মানে একটা টেক্সট লাইন না, একাধিক। ডিফল্ট মান অনুযায়ী টেক্সট এরিয়া দ্বারা তৈরিকৃত ফর্ম 4টি রো এর পরিমাণ দীর্ঘ ও 40টি ক্যারেক্টার পর্যন্ত প্রশস্ত হয়। ডিফল্ট এই মানটা আপনাদের একটু জানতে হবে। 4টা রো এবং 40টি ক্যারেক্টার পর্যন্ত প্রশস্ত হয়। তবে এই ট্যাগে রোস এবং কলামসের অ্যাট্রিবিউট ব্যবহার করে যে কোনো মাপেরই ফর্ম তৈরি করা যায়। ডেটাকে নামকরণ করার জন্য এই ট্যাগের মধ্যে নেম অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। তাহলে আমরা ইনপুট ট্যাগ এবং হচ্ছে এই যে টেক্সট ফিল্ড যে ট্যাগ, এগুলো সম্পর্কে আমরা তো জানি। সেটা হচ্ছে ইনপুটের ভিতরে টেক্সট ফিল্ড ট্যাগ, টেক্সট ফিল্ড বলে একটা অ্যাট্রিবিউটস ইউজ করা যায়। আরেকটা হচ্ছে রেডিও বাটনস ইউজ করা যায়, আরেকটা হচ্ছে চেক বক্স। ইনপুট ট্যাগটা আমরা কাকে বলছি সেটা আগে বুঝতে হবে। সেটা হচ্ছে যে একটা ইনপুট ট্যাগ বা টেক্সট এরিয়া বা সিলেক্ট ট্যাগের মতোই এই তথ্য একত্রীকরণের জন্য ব্যবহৃত হয়। এটি ইনপুট ট্যাগটা কি করে, টেক্সট এরিয়া বা সিলেক্ট ট্যাগের মতোই ব্যবহৃত হয়। এটা হচ্ছে একজন ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য আমরা যে এরিয়াটা তৈরি করব সেটা। এটি একটি এমটি ট্যাগ, তথ্য আহরণ করার জন্য। ইনপুট ট্যাগ অন্যান্য সব অপশনগুলোকেই ধারণ করে। ইনপুট ট্যাগের সাথে টাইপ ও নেম এই দুটি অ্যাট্রিবিউট অবশ্যই থাকতে হবে এবং অন্যান্য আরো ঐচ্ছিক অ্যাট্রিবিউট, সাইজ, ম্যাক্সিমাম লেন্থ, তারপর ভ্যালু, চেক টেক্সট ব্যবহার করা যেতে পারে। টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হতে পারে টেক্সট, পাসওয়ার্ড, রেডিও, চেক, এগুলো। হ্যাঁ, তো এগুলোর জন্য আমরা ইনপুটের ভিতরে বেশ কিছু এই ধরনের ব্যবহার করা কখন লাগে এগুলা। ধরুন আমরা লিখলাম ইউজার নেম, পাসওয়ার্ড, এই জায়গাটায় একজন ইউজার এসে তার ইউজার নেম দিবে এবং একজন ইউজার এসে তার পাসওয়ার্ড দিবে। তো এই ধরনের কথাবার্তা লেখার জন্য মূলত আমরা এই টেক্সট ফিল্ডটা বা ইনপুট এই ট্যাগটা ইউজ করি। টেক্সট ফিল্ডে কি করছি দেখুন, কোনো ব্যবহারকারী একটি ফর্মে অক্ষর, সংখ্যা ইত্যাদি টাইপ করবে, সেক্ষেত্রে আপনাকে টেক্সট ফিল্ড ব্যবহার করতে হবে। ফর্মটি নিজে ব্রাউজারে দৃশ্যমান হয় না। অধিকাংশ ব্রাউজারেই বাই ডিফল্ট 20 ক্যারেক্টার পর্যন্ত প্রস্থের হয়ে থাকে। বাই ডিফল্ট মানে হচ্ছে যে আপনি যদি কোনো কিছু আগে থেকে না অ্যাসাইন করেন, সেক্ষেত্রে 20টা ক্যারেক্টারের জন্য সে পর্যন্ত প্রশস্ত হয়ে থাকে। এরপর আছে কি রেডিও বাটন। রেডিও বাটনসটা কিরকম, ব্যবহারকারী সীমিত কিছু পছন্দ থেকে একটিকে বেছে নেবে, সেক্ষেত্রে আপনাকে রেডিও বাটনগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, মানে মনে করুন আমরা লিখলাম যে আপনি এখানে অপশন দেয়া হলো মেল আর ফিমেল। ঠিক আছে, জেন্ডার লিখে তার দুই পাশে অপশন দিয়ে দেওয়া হলো মেল আর ফিমেল। সেখানে রেডিও বাটনটা থাকলো, আপনি প্রেস করে জানিয়ে দিলেন যে সে আসলে কোনটা, ছেলে না মেয়ে। এরপরে দেখা গেল লেখা আছে যে আপনি এটার সাথে কি একমত নাকি না, ইয়েস অর নো, এই ধরনের কোশ্চেনের জন্য আমরা রেডিও বাটনগুলো ইউজ করতে পারি। এরপর আছে কি চেক বক্স। চেক বক্সে আমরা হচ্ছে টিক দিতে পারি। আমরা বিভিন্ন এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করার সময় অনলাইনে এক্সামে দেখবেন যে আমাদের চেক বক্সে টিক দেওয়ার একটা অপশন থাকে। তো আমরা এই ধরনের কাজের জন্য আমরা এই চেক বক্স ইউজ করি। আপনি যখন চান যে ব্যবহারকারী সীমিত কিছু পছন্দ সমূহ থেকে এক বা একাধিক বিষয়কে নির্বাচন করবে, সেক্ষেত্রে আপনাকে এই চেক বক্স ব্যবহার করতে হবে। ফর্মের অ্যাকশন, অ্যাট্রিবিউট ও সাবমিট বাটন, এটা সম্পর্কে আমরা খুব ভালো করে জানবো। এটার জন্য দেখুন একটা চার্ট দেয়া আছে, এটা একটু জানবো। হ্যাঁ, দেখুন ফর্ম ইউজার ইনপুটের জন্য একটি ফর্মকে নির্ধারণ করে। ইনপুট একটি ইনপুট ফিল্ড নির্ধারণ করে। আরেকটা হচ্ছে কি টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া কি করে, মাল্টি লাইন টেক্সট ইনপুট কন্ট্রোল নির্ধারণ করে। তারপর আছে কি সিলেক্ট। সিলেক্ট কি করে, একটি নির্বাচনযোগ্য তালিকা, ড্রপ ডাউন বক্স নির্ধারণ করে। এরপর আছে কি অপশন। অপশন কি করে, ড্রপ ডাউন বক্সকে একটি অপশন নির্ধারণ করে। এরপর আছে কি বাটন। বাটন কি করে, একটি পুশ বাটন নির্ধারণ করে। বাটন দ্বারা আমরা কোনো কিছুকে সাবমিট করতে চাই একটা ফর্মে, এই ধরনের অপশন দেয়া থাকে। সাবমিট, ব্যাক, নেক্সট, এই ধরনের বিভিন্ন বাটন থেকে থাকে।
নোটপ্যাডে আমরা একটা এরকম ফর্ম ক্রিয়েট করে আমরা দেখবো এই যে এই ফর্মটার আউটপুটটা কেমন আসতে পারে। এই যে এই সেম ফর্মটা এখানে যে দেখুন আউটপুটটা দেখানো আছে, তো এই কাজটাই আমরা আমাদের নোটপ্যাডে করব, করে দেখব যে কি আসতে পারে। ঠিক আছে, দেখি আমরা একটু আমাদের যে কম্পিউটার স্ক্রিন আছে এখানে আমরা যে নোটপ্যাড আছে সেখানে একটু দেখার চেষ্টা করি কি আসতে পারে। বিশাল কোড, ঠিক আছে, এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে আমরা একটু দেখার চেষ্টা করব এটা আউটপুটটা কেমন আসে। আমরা যে টেস্ট ক্লাসটা রেখেছিলাম এইখানে যাব, টেস্ট এর ভিতরে যাব। এর আগে আমরা গতদিন দেখিয়েছি, তবে আজকে খুব বেশি কিছু দেখাতে চাচ্ছি না, আজকে জাস্ট এই ফর্মটা একটু দেখাবো, এরপরেই আমরা শেষ করে দেব। আর কিছু আছে কি, সেভ করি দেখি কি আসে আউটপুট। আচ্ছা, আমরা এর আউটপুটটা দেখতে চাচ্ছি। আমরা ব্রাউজারে এর আউটপুটটা একটু দেখতে চেষ্টা করব। ঠিক আছে, দেখি তো কি আসে। এই যে দেখুন আউটপুটটা চলে আসছে। আমরা এরকম একটা ফর্ম বাসায় ক্রিয়েট করতে পারি। দেখুন এই ফর্মে কি কি আছে, একটা হচ্ছে এখানে আছে কি একটা এরকম ড্রপ ডাউন বার দেয়া আছে। এই যে একেবারে প্রথমে আমি একটু এটা ব্যাখ্যা করি এই ফর্মের কোন সেকশনে কি আছে। এখানে দেখুন এই যে উপর থেকে স্ক্রলিং বাটন দেয়া আছে, এই জায়গাটায় স্ক্রল করা যাবে। ঠিক আছে, এখানে অনেক কথাবার্তা আছে মাল্টিপল। এরপরে এখানে একটা ড্রপ ডাউন মেনু বাটন দেয়া আছে। এরপর এখানে আপনি নেম লিখতে পারবেন, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে সাবমিট বাটন দেয়া আছে, এই জায়গাটা একটা সাবমিট বাটন দেয়া আছে। এরপর পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা পাসওয়ার্ডের ইনপুট সেকশন দেয়া আছে। এরপর নোটিস দ্যাট দ্য ব্রাউজার ডিসপ্লে, এখানে কিছু কথাবার্তা লেখা। প্লিজ চেক মি, এখানে একটা বাটন দেয়া। এখানে দেখুন এই যে আমরা যে চেক বক্স বলেছিলাম না, সেই চেক বক্সের অংশ দেয়া। এরপর এখানে আবার সাবমিট বাটন। এই যে দেখুন এখানে আছে রেডিও বাটন এই অংশে, এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় এই রেডিও বাটনটা কি করছে। রেডিও বাটনটা হচ্ছে আপনার যে মেল না ফিমেল এটা সম্পর্কে ইয়ে করছে, দেখাচ্ছে। এরপরে আপনি এখানে সাবমিট আর একটা বাটন আছে। তো এই সেকশনগুলো নিয়ে মূলত এই ফর্মটা ক্রিয়েট করা। তাহলে আপনাদেরকে এখানে কি কি জিনিস আছে, এখানে দেখুন একটা ড্রপ ডাউন বাটন আছে, সাব, মার্সিডস, অর ডে, এই ধরনের কথাবার্তা লেখা। ফার্স্ট নেম, এখানে আপনি আপনার নাম লিখতে পারবেন। লাস্ট নেম, এখানে আপনি আপনার নাম লিখতে পারবেন। এখানে পাসওয়ার্ড দিতে পারবেন, পাসওয়ার্ড। দেখুন পাসওয়ার্ডে একটা জিনিস খেয়াল করুন, আমি যা কিছু লিখছি তা কিছু ডট দেখা যাচ্ছে পাসওয়ার্ডের জায়গাতে। তার মানে কি দাঁড়ালো, পাসওয়ার্ডে আমি যা কিছু লিখছি তা কিছু দেখাচ্ছে ডট। এর মানে হলো যে পাসওয়ার্ডে এমন কোন একটা টাইপ দেওয়া হয়েছে যার জন্য এটা দেখাচ্ছে। এই জিনিসটা আমরা মূলত আজকে একটু দেখব। সেটা দেখুন কোন সেকশনে কি কি দেখানো হয়েছে। সেটা হচ্ছে এই যে স্ক্রল এরিয়া, যে টেক্সট এরিয়া, এটার জন্য এই প্রথম এরিয়াটা দেখানো হয়েছে, যে টেক্সট এরিয়া। এটা কোনটা, এটা হচ্ছে এই অংশটা দেখায়, এই যে প্রথম অংশটা, এই যে এই অংশটা, এই অংশটার জন্য এইটা। ঠিক আছে, এই অংশটা, প্রথম অংশটা হচ্ছে এই টেক্সট এরিয়া, এই যে এইটুকু, এখান থেকে এইটুকু হচ্ছে প্রথম অংশটা, যেটার ভিতরে আপনি মাল্টিপল কথাবার্তা লিখেছেন, যার রো হচ্ছে 2টা, কলাম হচ্ছে 20টা। ঠিক আছে, এটা শেষ। এরপরে আছে কি সিলেক্ট, যেখানে আপনি ড্রপ ডাউন মেনু দিয়েছেন, মানে অপশন দিয়েছেন, বিভিন্ন অপশন দিয়েছেন, যে অপশন থেকে একজন ইউজার সিলেক্ট করতে পারবে। এই যে অপশন ট্যাগের ভিতরে সেটা লেখা হয়েছে। সিলেক্ট লেখার সাথে সাথে এখানে ড্রপ ডাউন মেনু চলে আসবে। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে এই যে ক্রিয়েটিং কম্বো বক্স অর ড্রপ ডাউন লিস্ট। ওকে, এরপরে আছে দেখুন ইনপুট। আপনি একটা নাম ইনপুট করার জন্য এখানে লিখেছেন ইনপুট, টাইপ দিয়েছেন টেক্সট। ঠিক আছে, এরপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের একটা টাইপ দেওয়া হয়েছে। এই যে দেখুন ইনপুট টাইপ হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড কথাটা লেখার সাথে সাথে আপনি যা কিছু ইনপুট করবেন তা কিছু হাইড হয়ে যাবে।
তা কিছুকে স্টার বা ডট টাইপের দেখা যাবে, ঠিক আছে? যার জন্য আমরা পাসওয়ার্ডের ভিতরে আমরা এরকম ডট ডট দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে? পিডাব্লিউডি এটা শর্টে এর নাম দেওয়া হয়েছে যেন আমি কোনো প্রয়োজন হলে একে আমি অ্যাক্সেস করতে পারি। সাইজ এটা হচ্ছে 20। এই নামটা দেওয়া হয় হচ্ছে যখন আমরা সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি বা জাভা ইউজ করব, সেখানে সে ডাটাটা রিসিভ করার জন্য এই নেমের জন্য এই ফিল্ডটা লিখে রাখা হয়। এই ফিল্ডের নামটা ধরে তার এই ডাটাটাকে আমি রিসিভ করব। ইনপুট যে ডাটাটা আমাকে দিবে, আমার ডাটাবেসকে তো নিতে হবে, ডাটাবেজে নিতে হবে না? তার জন্য আমরা এই ফিল্ডগুলো দিয়ে থাকি। তা আমরা যেহেতু খুব ডিপ আলোচনা করব না, এই জন্য আমি এগুলো ইগনোর করে যাচ্ছি। তাহলে বোঝা গেল যে পাসওয়ার্ড টাইপের ডাটা দিলে, টাইপটা আমরা পাসওয়ার্ড করে দিলে আমাদের পাসওয়ার্ডটা হাইডেড থাকবে, সেটা দেখা যাবে না, ঠিক আছে? এটাকে যদি আমি টেক্সট করে দিতাম তাহলে পাসওয়ার্ড যা দিত তার টেক্সটের মতো দেখা যেত, ঠিক আছে? এটা গেল। এরপরে বাটন, এই যে ইনপুট বাটন, এই অংশে বাটন ক্রিয়েট হয়েছে। তো মোটামুটি আমরা একটা কমপ্লিট ফর্ম শিখে ফেললাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে এই সেম ফর্মই এখানে দেখানো আছে। ফর্মের পরে আমরা ব্যবহারিক ওয়েব পেজ ডিজাইনিং সম্পর্কে একটু আইডিয়া নেব, ঠিক আছে? আজকে মূলত এই চ্যাপ্টার 4টা আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন হচ্ছে একটি ওয়েবসাইটের জন্য বাহ্যিক কাঠামো তৈরি করা। আমরা একটা ওয়েবসাইটের অনেকগুলো সাইট মানে সেকশন থাকে। একটা হচ্ছে যে তার ফ্রন্ট এন্ড, আর একটা হচ্ছে তার ব্যাক এন্ড। তো এই ধরনের কাঠামো আমরা তৈরি করব। যে ফ্রন্ট এন্ডটা ডিজাইন করতে হয় সেটা মূলত আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে করব। আমরা যেগুলো আজকে শিখেছি বা এতদিনে শিখেছি সেগুলা দিয়ে করব। আর আপনাদের বাসায় কাজ থাকবে সেটা হচ্ছে 3 পেজের একটা ওয়েবসাইটের পেজ তৈরি করবেন। একটা হোম পেজ থাকবে, একটা অ্যাবাউট পেজ থাকবে, আর একটা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা পেজ দিবেন যেখানে আপনার ছবি টবি থাকবে। কিছু চাইলে আপনি মিউজিক অ্যাড করতে পারেন। এটা গ্যালারি নামে একটা পেজ করতে পারেন, ঠিক আছে? 3টা পেজের আপনি একটা ওয়েবসাইট বানাবেন। বানিয়ে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে আউটপুটের স্ক্রিনশট আপনি সোহান স্যারের কাছে দিয়ে দিবেন, আমি যেন তার কাছ থেকে নিয়ে দেখতে পারি, ঠিক আছে? ওয়েব পেজ ডিজাইন হচ্ছে কি করব, আমরা ওয়েবসাইটের বিভিন্ন পেজকে ডিজাইন করব। সেখানে কি করব, যেখানে ভিজিটররা সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারে। এবং ওয়েব ডিজাইনের মূল কাজটি হচ্ছে ওয়েব পেজের লেআউট তৈরি করা। একটা পেজের প্রথমে লেআউট তৈরি করে নিব আমরা। ওয়েব ডিজাইন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু ব্যবহারকারীর কাছে উপস্থাপন করার একটি শিল্প। রং তুলির ছোঁয়ায় শিল্পী যেমন ফুটিয়ে তোলেন তার চিত্রকর্ম, ঠিক তেমনি ওয়েব ডিজাইনারগণ বিভিন্ন ডিজাইন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেন বিচিত্র ও সুন্দর সব ওয়েব পেজ। ওয়েব ডিজাইন বলতে মূলত ওয়েব পেজ তৈরিতে নিয়োজিত বিভিন্ন কার্যক্রমের সমষ্টিকেই বোঝায়। তাহলে ওয়েব ডিজাইন বলতে কি, আমরা সম্পূর্ণ একটা ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য আমাদের যা যা করতে হবে সেটাকে মূলত ওয়েব ডিজাইন বলছি। আরো সুনির্দিষ্ট করে বলা যায় ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েব পেজের ফ্রন্ট এন্ড নির্মাণে নিবন্ধ কাজ। মানে আমরা ফ্রন্ট এন্ড ডিজাইন করলাম না, এই যে ফর্ম, তারপরে কিভাবে একটা ইমেজ দিতে হয়, হোম পেজ কিভাবে ডিজাইন করতে, এগুলো আরো সহজ করে এভাবে বলা যায় একটি ওয়েবসাইটের বাহ্যিক সৌন্দর্য নির্মাণ কৌশলই হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েবসাইটের ডিজাইন তথ্যের প্রাচুর্যতা ও গুরুত্ব, ইন্টারফেসিং ও লিঙ্কিং, সর্বশেষ ও সঠিক তথ্য প্রদান প্রভৃতির উপর নির্ভর করে ওয়েবসাইটটির গুণগত মান। ওয়েবসাইট তৈরি করার সময় এসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত। ভালো মানের ওয়েবসাইট তৈরি করার অনুসরণযোগ্য কিছু ধাপ আমরা এখানে শিখব। সেটা কি, আমরা যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে ফার্স্টে প্ল্যানিং করি না, আমরা ওয়েবসাইটের জন্য ফার্স্টে প্ল্যানিং করব। সেটা কি, আমরা একটা ওয়েবসাইটের বিভিন্ন উদ্দেশ্য থাকে, তৈরি করার উদ্দেশ্যটা আগে আমাদের ঠিক করতে হবে। ওয়েবসাইটের সম্ভাব্য ব্যবহারকারী কারা হবে এটা ঠিক করতে হবে। ওয়েবসাইটে প্রকাশিত বিষয়বস্তু কি হবে এটা নির্ধারণ করতে হবে। ওয়েবসাইটের স্ট্যান্ডার্ড বা গুণগত মান আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর এই প্ল্যানিং এর ভিতরে কিছু বিষয়বস্তু বলা হলো, এটা হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন এখানে মোট কথা আমরা যেটা বুঝলাম, নির্ধারণের প্ল্যানিং এর মূল কাজটা হচ্ছে যে আগে আমাদেরকে চিন্তা করে নিতে হবে আমি কোন ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করব, আমার ওয়েবসাইটের ব্যবহারকারী কারা হবে। আমি কি এটা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব যেখান থেকে ই ভ্যালির মতো অনেক কাস্টমার তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবে, নাকি আমি হচ্ছে এটা এমন একটা ওয়েবসাইট বানাবো যেটা ফেসবুকের মতো সোশ্যাল সাইট যেখানে মানুষ একজন আরেকজনের সাথে তথ্য আদান প্রদান করতে পারবে।
নাকি আমি গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তৈরি করব, যেখানে সার্চের মাধ্যমে বিভিন্ন মানুষ বিভিন্ন ইনফরমেশন সার্চ করতে পারবে। এইরকম আগে চিন্তা করে নিতে হবে ক্যাটাগরি। এরপরে ইনফরমেশন আর্কিটেকচার, সেটা কি, কি ধরনের তথ্যের ক্ষেত্রে কোন ধরনের স্ট্রাকচার ভালো হবে, হ্যাঁ, কোন ধরনের তথ্যের স্ট্রাকচারটা ভালো হবে। এরপরে পাঠকরা তাদের প্রয়োজনীয় তথ্য ভিন্ন ভিন্ন ধরনের স্ট্রাকচার থেকে কিভাবে পেতে পারে। এরপরে ডকুমেন্টের কোথায় পাঠক অবস্থান করছে এবং সেখান থেকে কিভাবে পূর্বের জায়গায় ফিরে আসবে, এ ব্যাপারে বেশ কিছু থাকতে হবে। এটা কিরকম, মনে করুন আপনি হোম পেজে আছেন, এখান থেকে আপনি অ্যাবাউট পেজে যেতে যাচ্ছেন। এই যে পেজে যেতে চাচ্ছেন এর জন্য একটা বাটন ক্রিয়েট করা হয়, হোম বাটন, অ্যাবাউট সেকশনের বাটন, হ্যাঁ, এই বাটনগুলো থাকে উপরের অংশে, এই উপরের অংশে। এই জন্য আমরা মূলত এগুলো আগে থেকে নির্ধারণ করে নেব। এরপরে আমরা ডিজাইন করব। ডিজাইনের লক্ষ্যটা কি, ডিজাইনের লক্ষ্য ও পরিকল্পনাকে সামনে করতে হবে। সেটা কি, আমরা কোন ধরনের ডিজাইন করতে চাই সেটার জন্য অগ্রসর হতে হবে, এবং 4টি মূল নীতির উপর ওয়েব ডিজাইন সফলতা নির্ভর করে। এক হচ্ছে কি যৌক্তিকতা, আরেকটা হচ্ছে সহজবোধ্যতা, আরেকটা হচ্ছে কম্প্যাটিবল, আরেকটা হচ্ছে অ্যাক্সেসিবল। একটি ওয়েবসাইটের লেআউট কেমন হবে, অর্থাৎ ইন্টারফেসের ব্যানার কোথায় ও কি মাপের হবে, বাটনগুলো কিভাবে সজ্জিত থাকবে, মূল টেক্সটগুলো কোথায় থাকবে, হোম পেজ কেমন হবে, বাড়তি কি কি ফিচার রাখা হবে, এদের একটি প্রাথমিক রূপরেখা আপনাকে প্রথমেই তৈরি করে ফেলতে হবে। এরপরে আছে কি প্রোগ্রামিং। ওয়েব পেজ ডিজাইন শেষ করার পর কোডিং এর ক্ষেত্রে সবচেয়ে ব্যবহৃত এবং একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা শিখেছি, সেটা হচ্ছে কি নাম, HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই কোডটা ব্যবহার করে প্রোগ্রামিং HTML এর কাজ শুরু করতে হবে। কোনো প্রকারের ডকুমেন্ট ব্যবহার করা হবে, স্টাইল শীট কেমন হবে, ডাইনামিক ওয়েব পেজের জন্য কোন কোন প্রোগ্রামিং টুলস ব্যবহার করা হবে, কোন কোন ডেটাবেজ ব্যবহার করা হবে প্রভৃতি ঠিক করা হয়। একটি স্ট্যান্ডার্ড ওয়েবসাইট রচনার ক্ষেত্রে স্ট্রাকচার কোড এবং কোডিং গাইডলাইন অনুসরণ করা হয়। ঠিক আছে, এটা। এরপরে কি একাধিক প্রোগ্রামের ক্ষেত্রে বিষয়টি নিশ্চিত করা আরো বেশি জরুরি। ঠিক আছে, এরপরে কি ওয়েব পেজ টেস্টিং। ওয়েব পেজ টেস্টিং বলতে আমরা এটাই বুঝছি, সেটা হচ্ছে যে ওয়েব পেজ যে ডিজাইনটা আমরা করেছি তারপরে এতে কোডিং বা ডেটাবেজে অন্তর্ভুক্ত করা, অর্থাৎ সার্বিক কাজ শেষ হওয়ার পর এটি পরীক্ষা করা যে ঠিক মতো আমার কাজ করছে কিনা, আমি যে বাটনটা প্রেস করছি সেই বাটনের ডাটা যখন আমি ইনপুট করি সেই ডাটাটা আমার ঠিক মতো ডাটা বেজে যাচ্ছে কিনা। ঠিক আছে, বা আমি যে কাজের জন্য যে বাটন সিলেক্ট করেছি, দেখা গেল আমি হোম পেজের বাটনে ক্লিক করলাম, চলে গেল আমার একেবারে লাস্টের পেজে, তাহলে তো হবে না। এইগুলো চেক করা, এই জন্য বিভিন্ন ব্রাউজারের বারবার এটি টেস্ট করতে হবে, দেখতে হবে এবং টেস্ট করে করে আমাদের সলিউশন করতে হবে। ঠিক আছে, ওয়েবসাইটের বিভিন্ন প্রকার ভ্যালিডেশন, চেকিং, টেস্টিং প্রভৃতির মাধ্যমে পুনঃ পুনঃ ওয়েবসাইটের গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি করার ব্যাপারে সচেষ্ট হতে হবে। বিভিন্ন প্রকার টেস্ট ব্যতিরেকে ওয়েবসাইটটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা উচিত নয়। আমরা যদি কোনো টেস্ট বাকি রাখি তারপরে আগেই যদি আমি উন্মুক্ত করে দিই, তাহলে মানুষজন আমার আসবে, ভিজিটর আসবে, কিন্তু তারা প্রবলেম ফেস করবে এবং সে এখান থেকে আস্তে আস্তে তার আগ্রহ হারাবে। ঠিক আছে, এরপর আছে কি গণযোগাযোগ বা পাবলিক রিলেশন। ওয়েবসাইট সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও গুণগত মান নিশ্চিত হওয়ার পর ওয়েবসাইট হোস্টিং বা ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়ে থাকে। HTML কোডটি ইতিমধ্যেই সার্চ ইঞ্জিনের জন্য উপযোগী করে এর অ্যাক্সেস সহজ ও বন্ধুসুলভ করতে হবে। ওয়েবসাইটটি অন্যান্য জরুরি নাম করা এবং নিজেদের মতো একই ধরনের অন্যান্য কোম্পানি ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দিতে হবে। তার মানে কি, তার ওই যে আমার যে ওয়েবসাইট তার ভিতরে আমি হাইপার লিঙ্ক করে দেব, বিভিন্ন বড় বড় আমার রিলেটেড ওয়েবসাইটকে লিঙ্ক করে দেব। সার্চ ইঞ্জিনের রিলেশন প্রথা উন্নতি করে অনলাইন পাবলিক রিলেশন প্রতিষ্ঠিত করতে হবে। সার্চ ইঞ্জিনে আমার যাতে সার্চে আসে এর জন্য আমাদের SEO করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করার চেষ্টা করতে হবে। এরপর ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে হবে এবং ব্যবহারকারীর মতামতের গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। সফলতা নিয়ন্ত্রণ করে কিসের উপরে, সাকসেস কন্ট্রোল, যেটা সফলতা নিয়ন্ত্রণ। এটা কি সাকসেস কন্ট্রোল, যেটাকে আমরা বলছি, ওয়েবসাইট তৈরির প্রথম থেকেই KPI বা কি পারফরম্যান্স ইন্ডিকেটরস অনুসরণে ওয়েবসাইটের সফলতা নিরূপণ করতে হবে।
ওয়েবসাইটের সফলতা নিরূপণে বিভিন্ন প্রকার টুলস ব্যবহার করা যেতে পারে। আধুনিকরণ ও রক্ষণাবেক্ষণ, আপডেট অ্যান্ড মেইনটেন্যান্স। সবসময় নিজের ওয়েবটিকে আধুনিকরণ করতে হবে, প্রতিনিয়ত আপডেট করতে হবে, ঠিক আছে, রাখার চেষ্টা করতে হবে। কেননা পুরনো তথ্যের প্রতি মানুষের আকর্ষণ কম থাকে, যে কোনো ধরনের নতুন তথ্যের প্রতি মানুষের মধ্যে আগ্রহ বেশি থাকে। যুগোপযোগী করে ওয়েবসাইটটি প্রতিনিয়ত পরিবর্তন ও পরিমার্জন করতে হবে, মানে আপনি নতুন যা যা শিখবেন তা ওয়েবসাইটটাতে সেই জিনিসগুলোকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে সতর্কতা ও লক্ষণীয় বিষয়সমূহ, আমি আশা করব এগুলো আপনারা একটু বাসায় পড়ে নেবেন। আমি এগুলা পড়িয়ে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি একটু সামনে আগাতে যাচ্ছি, ঠিক আছে। এই যে দেখুন, এখানে আমরা একটা সেকশন দেখতে পাচ্ছি, এরকম ভাবে লেআউটটা আপনারা আগে খাতায় ডিজাইন করে নেবেন। যে এই যে দেখুন, এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আপনি যখন লেআউটটা ডিজাইন করবেন, আপনি ফার্স্টে চিন্তা করবেন আমার হোম পেজটা কোথায় থাকবে, আমার ইমেজটা কোথায় থাকবে, আমার ওয়েলকাম এই কথাটা কোথায় থাকবে, ঠিক আছে, আমি কথাবার্তা ডেসক্রিপশন কোথায় লিখবো, তারপরে হোম পেজের যে লেআউট এটা শেষ করলাম, এরপরে আমার সার্ভিস পেজের লেআউটটা কেমন হবে, ঠিক আছে, আওয়ার সার্ভিস। এরপরে দেখুন আমাদের আরো কিছু লেআউট নিয়ে এখানে কথা বলা আছে। এই যে সাম ইউজফুল লিঙ্কস, এখানে আমি কিছু ইউজফুল লিঙ্ক দিতে পারবো, ঠিক আছে। আমার এই যে লিঙ্কগুলা কোথায় হবে, এটা হচ্ছে লিঙ্ক পেজ। তারপরে আবার অ্যাড্রেসেস, আমার যে অ্যাড্রেস পেজ সেটা কেমন হবে, এবং অ্যাড্রেস পেজে আমি কি কি দেখাবো। এই বেসিক স্ট্রাকচার আপনাকে আগে ডিজাইন করে নিতে হবে, যেটাকে আমরা বলছি লেআউট। লেআউটটা ডিজাইন করে নিতে হবে। এই যে দেখুন, স্টুডেন্ট ফোরামের ওয়েবসাইটের কাঠামো দেখানো হয়েছে, এটা একটা ইন্ডেক্স বা হোম পেজ। এখান থেকে সার্ভিস পেজে যাওয়া যাবে, লিঙ্ক পেজে যাওয়া যাবে, কন্ট্যাক্ট পেজে যাওয়া যাবে। তো আপনারা আপনাদের এই স্টুডেন্টদের জন্য আপনারা একটা এরকম ওয়েবসাইট তৈরি করতে পারেন, যেমন হোম পেজ থাকবে, যার আপনার হচ্ছে সার্ভিস পেজ থাকবে, আপনাদের নিজেদের কন্ট্যাক্টের ব্যবস্থা থাকবে এবং লিঙ্ক থাকবে কিছু, ঠিক আছে। সেই কাজটা আপনারা এই যে এখান থেকে কপি করা যাবে না, আপনাদের পার্সোনালি বানিয়ে দেখাতে হবে আমাকে। এখানে তো করে দেয়া আছে, এইভাবে করা যাবে না, আপনারা এই জিনিসটা আলাদাভাবে করবেন, ঠিক আছে। এখানে একটা বেসিক একটা প্রজেক্ট দেখানো আছে, 3 পেজের একটা ওয়েবসাইট, যেখানে হোম পেজ এটা, এরপরে আছে সার্ভিস, লিঙ্ক এবং কন্ট্যাক্ট পেজ। এই যে দেখুন 3টা পেজই দেখানো আছে, 3টা পেজ। এই যে কয়টা পেজ, এই যে দেখুন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এই যে 4 নাম্বার, টোটাল 4টা পেজের একটা বেসিক ওয়েবসাইটের লেআউট ডিজাইন করে একটা ওয়েবসাইটের কমপ্লিট একটা স্ট্যাটিক ওয়েবসাইট দেখানো আছে, ঠিক আছে। তাহলে আপনারা লেআউট ডিজাইন করবেন। এবার দেখুন লেআউটটা যেভাবে আমরা ডিজাইন করেছি ঠিক তাই আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমার হোম বাটনটা আছে এই যে এই জায়গাটায়, এরপরে দেখুন আমার এখানে এই যে ইমেজটা আছে, এখানে ওয়েলকাম কথাবার্তা লেখা আছে এবং ডেসক্রিপশন গুলো এখানে আছে। এরপরে দেখুন এই যে আওয়ার সার্ভিস, যা যা আমি ডিজাইন করেছি সেই পরিকল্পনা মাফিক আমি কাজটা করব। এরপরে আছে কি ব্যবহারিক ওয়েবসাইট পাবলিশিং, আমরা একটা ওয়েবসাইটকে একটা ডোমেইন নেম নিব এবং সেটাকে আমরা একটা হোস্টিং এ রেখে দিব। তাহলে আমাদের কিভাবে পাবলিশ করব সেটা আমরা আলোচনা করব এখানে। আমরা ইতিপূর্বে ওয়েব পেজ ডিজাইন এবং ওয়েব পেজ তৈরি সম্পর্কে জেনেছি, এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা ওয়েবসাইট পাবলিশিং সম্পর্কে জানবো। একটা ওয়েবসাইট পাবলিশিং বা অনলাইন পাবলিশিং সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। সেটা কি, প্রথমে ধাপটা হচ্ছে যে একটি ডোমেন নেম রেজিস্ট্রেশন করা। ডোমেন নেম আমরা অল্প টাকায় কিনতে পারি, .com, .bd, .org এই ধরনের বিভিন্ন .info এই ধরনের বিভিন্ন এক্সটেনশনের ডোমেন নেম আপনি নিতে পারবেন। আপনি আপনার নিজের নাম দিয়ে একটা ডোমেন নিতে পারবেন। এটা দেখুন এখানে বলা আছে, এক হচ্ছে যে অক্ষর, শব্দ, হাইফেন, ক্যারেক্টার হিসেবে ব্যবহার করতে পারা যাবে ডোমেনের নেমের ভিতরে। ডোমেন নেমটি অবশ্যই 63 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এত বড় নাম দিয়ে ফেলবেন যে দেখা গেল 63 ক্যারেক্টার পার হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। 63 ক্যারেক্টারের ভিতর থাকতে হবে এবং ডট দেওয়ার পরে এক্সটেনশন সহ মোট 67 অক্ষর হতে পারবে। হাইফেন দিয়ে শুরু ও শেষ হতে পারবে, হাইফেন ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর ডোমেন নেমটি কি ধরনের হবে তা পূর্বেই ঠিক করে নিতে হবে আপনাকে, আপনি কিন্তু এটা বারবার চেঞ্জ করতে পারবেন না, হ্যাঁ। এই জন্য, কারণ একবার আপনি যদি ডোমেন রেজিস্ট্রেশন করেন তাহলে এটা কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। এটা আপনার, আপনি যতদিন ওয়েবসাইটটা চালাবেন আপনার ডোমেনের নেমটা কিন্তু সেম থাকবে। আপনি চাইলে আবার আরেকটা ডোমেন কিনতে পারবেন, নেমটা আরেকটা কিনতে পারবেন,
কিন্তু যেটা একবার কিনে ফেলেছেন সেইটাকে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? এরপর আছে কি ডোমেইন নেম মূলত আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিস্ট্রেশন করা হয়। ডোমেইনের টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্যাক্ট কার নামে রাখতে হবে তা ঠিক করে নিতে হবে। কারণ পরে সাইটের কোনো পরিবর্তন করতে চাইলে এর প্রয়োজন হবে সুন্দর একটি ছোট নাম যা সহজে মনে রাখা যায় বা কারোর মনোযোগ আকর্ষণ করে। যেমন দেখুন ডোমেইন নেমটি নিজের ব্যবসার বিষয়ের সাথে সম্পর্কযুক্ত হলে ভালো হয়। তাহলে ব্যবসায়িক নাম দিয়ে আপনি খুলবেন। ডোমেইন নেমটি যেন সহজ হয়। ডোমেইন নেমে কোনো নম্বর ব্যবহার থেকে বিরত থাকলে ভালো হবে। আমি একটা উদাহরণ দিই, হ্যাঁ? আমি আমাদের ব্রাউজারে চলে যাচ্ছি। আমি আমার একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাতে যাচ্ছি, হ্যাঁ? আমার নিজস্ব একটা ওয়েবসাইট aprshopbd.com। ঠিক আছে? এটা আমার নিজস্ব ওয়েবসাইটের একটা লিঙ্ক। এটার ডোমেইন নেমটা কোনটা? aprshopbd.com। এটা হচ্ছে আমার ডোমেইন নেম। আমার হচ্ছে .com ডোমেইন, ঠিক আছে? এটা আমার বিজনেস একটা সাইট, এটা আমার একটা ই-কমার্স ওয়েবসাইট। দেখুন এখানে আমার এই যে বিজনেসের নামটা দেখানো যাচ্ছে, এখানে অ্যাড্রেস আছে, আমার ফোন নাম্বার আছে। এরপরে আমার দেখুন আপনি চাইলে এখান থেকে কোনো ল্যাপটপকে অর্ডার করতে পারবেন। ঠিক আছে? এই যে বিভিন্ন প্রকারের ল্যাপটপ আছে, ল্যাপটপ প্রাইস দেয়া আছে। ল্যাপটপের প্রাইস দেখে আপনি অর্ডার করতে পারবেন। তো মূলত যারা শিক্ষার্থী আছেন তারা অর্ডার করতে পারবেন। এইটা মূলত আমার হচ্ছে নিজস্ব। দেখুন এই যে কন্টাক্ট আস, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে কন্টাক্ট আস পেজে চলে যাবে। আপনি এখান থেকে আমাদের সাথে কন্টাক্ট করার জন্য আপনি কি কি ওয়ে আছে, যে এখানে আপনার নাম, ইমেল, যা যা দরকার এখানে লিখে সেন্ড করলে আমাদের কাছে চলে আসবে। ঠিক আছে? আমি একটা বেসিক ওয়েবসাইট দেখাচ্ছি। দেখুন এটা আমার নিজের বানানো ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমার আমার একটা ভাই আমার সাথে কাজ করেছে। আমরা দুজন মিলে ওয়েবসাইটটাকে আপডেট করেছি। কন্টাক্ট ইনফো, এই যে দেখুন এর ভিতরে এই যে কন্টাক্টের ইনফরমেশন আছে। তারপর এই যে দেখুন বিভিন্ন সেকশন ক্রিয়েট করা আছে। ঠিক আছে? এই যে শপ, এখানে গেলে আপনি শপে যাওয়ার সাথে সাথে আপনি আমার যে শপে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো সম্পর্কে অবগত হতে পারবেন। এই যে দেখুন এই যে এখানে আবার দেখুন এই যে এরকম স্ক্রলিং দেয়া আছে, যে আপনি এরকম চাপ দিলেন এই যে একটার পর একটা নতুন নতুন প্রোডাক্ট আসতে থাকবে। ঠিক আছে? এটাকে বলে স্লাইডার। এই সেকশনটাকে বলা হয় স্লাইডার। তাহলে আমরা কি বুঝালাম? এখানে আমি উদাহরণ দিয়ে দিলাম যে আমার একটা ডোমেইনের নেম সেটা হচ্ছে aprshopbd.com। এটা হচ্ছে ডোমেইন নেম। এটা একটা হোস্টিং এ আছে। ঠিক আছে? আচ্ছা, আজান দিচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু বিরতি নিচ্ছি। আজানের পরে আবার ফিরে আসছি। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজান সমাপ্ত হয়েছে, আমরা আবার ফিরে আসছি আমাদের লেকচারে। সেটা হচ্ছে আমরা বুঝতে পারলাম যে প্রথমে আমরা একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করব, যেটা হচ্ছে যে আমি আমার যে ওয়েবসাইটটা দেখালাম, যেখানে আমি আমার ডোমেইনের নেম নিয়েছি aprshopbd.com। ঠিক আছে? এই যে দেখুন এই যে পাশে aprshopbd.com, এটা হচ্ছে আমার ডোমেইন নেম। এরপরে আমাদের কি করতে হবে? ওয়েব পেজ ডিজাইন করতে হবে। তারপর আমাদের একটা হোস্টিং ক্রয় করতে হবে। হোস্টিং প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা হোস্টিং নিব। বিভিন্ন রকমের হোস্টিং প্রতিষ্ঠান আছে, যেমন আপনার নেমচিপ আছে, তারপরে অ্যামাজনের কিছু হোস্টিং প্রোভাইডিং কোম্পানি আছে। তারপরে আপনি আরো কিছু হোস্টিং কোম্পানি আছে আমাদের বাংলাদেশেই, যেমন আছে hostingBD.com এই ধরনের। এখান থেকে আপনি হোস্টিং কিনতে পারবেন, যেখানে আপনার কি হবে, আপনি আপনার যে ডিজাইন করলেন যে পেজগুলো, এই যে আমরা যেমন এখানে একটা ফাইলের ভিতরে রেখেছি না সবকিছু, এই যে দেখুন আমরা একটা ফাইলের ভিতরে সবকিছু রেখেছি না, এই ফোল্ডারে যা কিছু আছে সবকিছু আমি হোস্টিং এ রেখে দিব। সেই হোস্টিং থেকে আপনি তখন হচ্ছে সার্ভারের মাধ্যমে আপনি যখন ওয়েবসাইটের নামটা দিয়ে ব্রাউজারে সার্চ করবেন, সাথে সাথে ওই হোস্টিং থেকে আসবে ইয়েগুলো। ঠিক আছে? আপনার সার্ভারে মাধ্যম হয়ে আপনার কাছে আসবে। তারপরে কি হবে দেখুন, এই হোস্টিং প্রতিষ্ঠান এই যে কি কি কাজগুলো করে থাকে মূলত, এখানে দেখুন ডোমেইন এবং হোস্টিং স্পেস ক্রয় করার পূর্বে প্রতিষ্ঠানটির পূর্ব সেবার অভিজ্ঞতা, প্রতিষ্ঠানটির গুণগত মান, কারিগরি দক্ষতা ও প্রভৃতি বিবেচনা করা উচিত। ডোমেইন এবং হোস্টিং স্পেস ক্রয় করার পর কি ধরনের সাপোর্ট দেবে, পরবর্তীতে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হবে কিনা, এগুলো আগে থেকে আপনি জেনে নেবেন। এরপরে কি আছে? ডিস্ক স্পেস, আপনি যে স্পেসটা কিনতে চাচ্ছেন সেটা কত জিবি, 1 জিবি, 2 জিবি, নাকি 20 জিবি, নাকি আনলিমিটেড, এই বিষয় সম্পর্কে আপনাকে আগে জেনে নিতে হবে। ওয়েবসাইটের কন্টেন্টের উপর নির্ভর করে আপনি সেইটা করবেন। আপনি যদি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করেন তাহলে মিনিমাম আপনি 20 জিবি
অথবা 50 জিবি বা আনলিমিটেড হোস্টিং নেবেন। কারণ ই-কমার্সে যেহেতু অনেক পরিমাণে ইমেজ আপলোডেড করা থাকে, এজন্য সাইজটা অনেক ভারী হয়ে যায়, এটা লোড হতে অনেক সময় লাগবে তখন। আপনি যদি নর্মাল কোনো ওয়েবসাইট তৈরি করেন সেক্ষেত্রে আপনি 1 জিবি হোস্টিং কিনলেই এনাফ। এরপরে কি আছে, ওয়েবসাইটের কন্টেন্টের উপর নির্ভর করে আপনি এই কাজটা করবেন। এরপরে ব্যয়, ওয়েব হোস্টিং এর জন্য কিছু টাকা দরকার হয়, প্রতি বাৎসরিক পে করতে হয়, কোনোটা আছে মান্থলি পে করতে হয়। সেটা সম্পর্কে আপনার একটু আগে থেকে ধারণা নিতে হবে যে আপনার 1 বছরে কত টাকা পে করতে হবে তাদেরকে। এরপর আছে কি ব্যান্ডউইথ, সার্ভার থেকে ইউজারের কম্পিউটারে মাসে কতটুকু ডেটা ট্রান্সফার হবে, সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। সাইটটি বড় হলে ব্যান্ডউইথ বেশি লাগবে এবং ছোট হলে ব্যান্ডউইথ কম হলেও সমস্যা হয় না। কানেকশন স্পিড, গতির বিষয় বিবেচনায় আনতে হবে। সাধারণত আপনারা এসএসডি নিবেন, ঠিক আছে? এসএসডি আছে এই ধরনের হোস্টিং গুলো ইউজ করবেন। ধীর গতির সংযোগ ব্যবহার করা যাবে না। সার্ভারে হোস্টকৃত সাইটগুলো কত তাড়াতাড়ি ইউজারের কম্পিউটারে লোড হচ্ছে সেটি হলো কানেকশন স্পিড, ঠিক আছে? তারপর আছে কি আপ টাইম, হোস্ট সার্ভার কতক্ষণ চালু থাকবে এবং যতক্ষণ চালু থাকবে ততক্ষণই ওয়েবসাইট খোলা থাকবে কিনা সেটা জেনে নেওয়া। এরপরে কি আছে, আপনি যখন হোস্টিং কিনবেন আপনাকে একটা কন্ট্রোল প্যানেল দিবে। সেটা কি, ওয়েবসাইটের গঠনগত কোনো পরিবর্তন বা কোনো সেবার ধরন ও পরিমাণ পরিবর্তন করার জন্য কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে। আবার ডোমেইনটির হোস্টিং সার্ভার বা হোস্টিং প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য কন্ট্রোল প্যানেলের প্রয়োজন পড়ে, কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠান কন্ট্রোল প্যানেল নিজেদের কাছে রেখে দেয়। এজন্য ব্যবহারকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে অবশ্যই ইউজার নেম ও পাসওয়ার্ড সহ ডোমেইন ও হোস্টিং এর পূর্ণ কন্ট্রোল প্যানেল নিজের কাছে রাখা উত্তম। তাই হোস্টিং করার সময় এটা নিশ্চিত করে নেবেন আপনি যেন কন্ট্রোল প্যানেলটা পেয়ে যান, তার কাছ থেকে চেয়ে নেবেন এটা ইউজার নেম পাসওয়ার্ডটি। এবং দেখুন সার্ভারের ওয়েবসাইটটি কিভাবে প্রেরণ করা হচ্ছে। এই হোস্টিং সার্ভার যে কোনো স্থানে হতে পারে। আপনি হোস্টিং সার্ভারটা আমেরিকা থাকতে পারে, কানাডা থাকতে পারে, জার্মানি থাকতে পারে, কোনো সমস্যা নেই। হোস্টিং সার্ভার পৃথিবীর যেখানেই থাকুক না কেন, আমাদের কম্পিউটারের ডিভাইসকৃত সাইট আমরা সেখানে না গিয়ে আপলোড করতে পারবো না, না গিয়ে আপলোড করতে পারবো। সেটা কি, মনে করুন আমি বাংলাদেশে বসে আমি ওই সাইটটার ভিতরে ঢুকবো, আমার যে কন্ট্রোল প্যানেল সেখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দিব, আমার ওখানে যেতে হবে না, বিদেশেই যেতে হবে না। বাংলাদেশে বসে আমি সাইটটা, আমার যে সমস্ত ফাইল আছে এগুলোকে আমি কপি করব, কপি করে ওখানে আপলোড করে দিব। সেই আপলোডের প্রক্রিয়াটা আমরা একটু আজকে দেখব। এটা হচ্ছে আমাদের এই বইতেই দেখব, আমি আপলোড করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি না। আগামী কোনো একটা সময় আমার নিজস্ব যেই ডোমেইন হোস্টিং যে আছে সেখান থেকে আমি একসময় দেখিয়ে দিব। ওটা আসলে আমি এই ক্লাসটাতে আর দেখাচ্ছি না, অনেক বড় হয়ে যাচ্ছে ক্লাসটা। এরপরে আছে কি, আর এই জন্য আমাদের কি প্রয়োজন দেখুন, প্রথমে ওয়েব পেজ ডিজাইন করতে হবে, তারপর ডোমেইন নাম নির্বাচন করে নেব, এরপর এফটিপি সফটওয়্যার ব্যবহার করে ওয়েব পেজ আপলোড করব। এইচটিটিপি এই যে ওয়েব সার্ভার আছে, এরপরে ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনি সেই ব্যবহারকারী কি করতে পারবে, আপনার যে ওয়েবসাইটটা আপনি আপলোড করেছেন সেটাকে সে দেখতে পারবে। এটা দেখুন, এই যে স্টার্ট প্রোগ্রামস WSFTP, এরপরে WSFTP.exe, এটা একটা আগেকার একটা প্রক্রিয়া, এই বইতে দেখানো আছে। এখন এগুলো ডিপেন্ড করবে আপনার যে ধরনের আপনি হোস্টিং কিনবেন সেটার উপরে, ঠিক আছে? এটা ওনারা বইতে দেখিয়েছে যে হোস্টিং এর, সেটা হচ্ছে এফটিপি এই সার্ভারের মাধ্যমে। দেখুন ফাইল নেম কানেক্ট, কানেকশন উইজার্ড এর ভিতরে গেছে, এই যে কানেক্ট, তার ভিতরে কানেকশন উইজার্ড, এর ভিতরে গিয়ে বেসিক কিছু জিনিস এরকমই থাকে। সাইট নেমটা এখানে দিতে হয়, এর টেক্সট বক্সে সাইটের নাম টাইপ করতে হয়, এরপরে নেক্সট করতে হয়, এরপরে সার্ভার অ্যাড্রেসটা দিতে হয়। বেসিক স্ট্রাকচারটা এরকমই থাকে। ইউজার ইন্টারফেসটা হয়তো আপনার এক একটা কন্ট্রোল প্যানেলে এক এক রকম পাবেন, ঠিক আছে? এরপর নেক্সট করে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিতে হয়। হ্যাঁ, এরপরে আছে কি কানেকশন টাইপ এফটিপি, যেটা সেটা দিয়ে দিবেন, ফাইল ট্রান্সফার প্রোটোকল এফটিপি, ঠিক আছে? নেক্সট এর উপর ক্লিক করি, তারপর ফিনিশ এর উপর ক্লিক করলে আপনার কাজ শেষ হয়ে যাবে। আপনার ফাইলটা আপনি এবার কি করবেন, ওপেন দ্য WSFTP ক্লায়েন্ট ওপেন করে সেখানে কানেক্টের উপর ক্লিক করলে এই যে এখানে দেখুন কানেক্ট, এই যে এই পাশে ডান পাশে দেখানো আছে, এই যে এই জায়গাটায়, এই যে ডান পাশে যে চিত্রটা, এখানে কানেক্টের উপর ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট সিলেক্ট করি এবং কানেক্টের উপর ক্লিক করি। এবারে একটি প্যান পাওয়া যাবে যার বাম পাশে নিজের কম্পিউটারের ফাইলগুলো দেখাবে। সেই ফাইলগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন। হোস্টিং এ আপলোড করে দিলেই আপনার ফাইলগুলো, এই যে এই ফাইলগুলো সব এখানে আপলোড হয়ে যাবে। ওয়েব পেজটি আরো বেশি প্রচারমুখী করার জন্য এই যে ফাইলগুলো সিলেক্ট করার সাথে সাথে এই যে এই জায়গাটায় একটু দেখিয়ে দিই,
এই যে আপনার ফাইলগুলো সব দেখা যাবে, এগুলোকে আপনি সিলেক্ট করে আপনি এই সার্ভারে আপলোড করে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। আর প্রক্রিয়া এটা জাস্ট আপনাকে একটু পড়ে রাখতে হবে, এটা অনেক সময় আসলে আপনাকে জাস্ট লিখতে হবে। তাহলে আমাদের অধ্যায়টা শেষ হলো। আমরা এখান থেকে বেশ কিছু জিনিস শিখলাম, আশা করবো আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করেছেন। আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়তে বলি এখানে, সেটা হচ্ছে যে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, কিভাবে কলাম স্প্যান, রো স্প্যান করতে হয়, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আগামী দিন শিখবো এই যে এইগুলো সলভ করবেন। হ্যাঁ, এই যে এইগুলো, এই যে টেবিলগুলো সলভ করবেন। অবশ্যই আপনারা বইয়ের যত অনুশীলনীর কোশ্চিন আছে এগুলো সলভ করবেন। না পারলে অবশ্যই আমাকে বলবেন, আমি সলভ করে দিব। আগামী দিন আমরা চ্যাপ্টার 5 পড়বো, সেটা হচ্ছে প্রোগ্রামের ধারণা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমি লেকচার এখানেই শেষ করছি। এবার আপনাদের যার প্রশ্ন আছে সেগুলো প্রশ্ন করুন, সলভ করব।